শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। চমৎকার একটা দিনের প্রত্যাশা নিয়ে প্রতিদিনের মতো আজকেও আমাদের আয়োজন শুরু করছি। আর আজকে আমরা একটু বেশি আনন্দিত, উচ্ছ্বসিত, কারণ রাঙা সকালের এই আয়োজনে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে যারা আসেন তারা কিন্তু সবাই নিজ নিজ জায়গা থেকে ভীষণ ভালো কাজ করে যাচ্ছেন। আমাদের তাই ধারণা, আমাদের তাই মনে হয় বলেই তাদের আমন্ত্রণ জানানো। আর আজকে যিনি আছেন তিনি কিন্তু তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছেন এবং এই কারণেই আমরা একটু বেশি উচ্ছ্বসিত। তো রাঙা সকালের প্রথম ঘন্টা তাকে নিয়ে কাটাবো আমরা, আর দ্বিতীয় ঘন্টায় বরাবরের মতো সঙ্গীত আয়োজন থাকছে। পুরো আয়োজন জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমার পক্ষ থেকেও, ভালো কাটুক দিন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো। তো যেমনটা বলছিল নন্দিতা যে আজকের সকালটা একটু ভালোই কাটবে আমাদের, কারণ নতুনরা, বিশেষ করে তরুণদের হাতে যখন বাংলাদেশের ভালো কিছু দেখা যায় তখন সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি উদ্যোক্তা রিজভানা হৃদিতা। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা খুব এক্সাইটেড, কারণ আপনি যে কাজটা করছেন সেটা আসলে এই বয়সে মানে অনেক বড় ব্যাপার, চিন্তাই করা যায় না। তো সেই জায়গাটায় যাওয়ার আগে আমরা একটু ছোটবেলা থেকে শুরু করব, তারপরে আপনার সম্পর্কে আমরা ছোটখাটো বিষয় আমাদের দর্শকদের জানাবো। ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলাটায় আমার ঢাকায়, মোস্টলি এখানে আমার জন্ম, এখানে গড়ে ওঠা। মানে বনানীতেই? বনানীতে না, আমি বিভিন্ন জায়গায় থেকেছি, বনানী, ধানমন্ডি, বিভিন্ন এরিয়াতে, বাট ঢাকাতেই। বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে বিজনেস ওয়ার্ল্ডে জড়িত, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওনার টেক্সটাইলের ব্যবসা আছে। তার মানে মোটামুটি ঢাকার মধ্যেই বড় হওয়া। এবং মানে ছোটবেলাটা কেমন ছিল আসলে? কারণ এখন যারা এখনকার জেনারেশন আসলে রিলেট করতে পারবে না অনেকের সঙ্গে, কিন্তু আপনার তো মোটামুটি কাছাকাছি, আমরা বলা যায় আমাদের কাছাকাছি। কেমন ছিল আপনার ছোটবেলা? আমি খুব লক্ষ্মী বাচ্চা ছিলাম, বাট আই ওয়াজ অলসো কাইন্ড অফ বোল্ড অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ইন সাম সেন্স। এখন হয়তো বা লেভেল অফ অ্যাডভেঞ্চারটা একটু কমে এসছে আমার মধ্যে। বড় হতে হতে মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি অ্যান্ড চিন্তা আরো অনেক বেড়ে যায়, এটা করলে এটা হবে, কনসিকুয়েন্সেস নিয়ে আরো বেশি আমরা কনসিয়াস হয়ে যাই। তো ছোটবেলায় অতটা যখন চিন্তা ছিল না, তখন আই ট্রাইড মেনি থিংস। বাট আমার একটা জিনিস ছিল, আমার প্যারেন্টসকে সবসময় আমার কনসিয়েন্স গিল্ট ফ্রি হওয়ার জন্য সব আমি এসে বলতাম। হ্যাঁ, আপনার এই কনসার্নের জায়গাটা যদি একটু আসতে চাই, মোটামুটি আমরা বলতে পারি যে আপনি অ্যাডভান্টেজ একটা ফ্যামিলিতে গ্রো করেছেন। জি, বলতে পারেন। কারণ বাংলাদেশে আমরা যে ধরনের সামাজিক স্তরায়ন দেখি, একেবারে পোর, এক্সট্রিম পোর, মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস, কিংবা যারা উচ্চবিত্ত আছে, সেখান থেকে আমরা ধরে নিচ্ছি আপনি উচ্চবিত্ত পরিবারে, বাবার সুবাদে হোক, জি জি, রাইট? সো আপনি এটাকে রিলেট করেছেন কোন বয়সে যে আমাদের এখানে এত মাল্টিপল টাইপ অফ সোসাইটিস আছে? সাধারণত এই ধরনের পরিবেশে বড় হয়ে আমরা কিন্তু আসলে খুব একটা মাথা ঘামাই না যে আমাদের সারাউন্ডিং এর বাইরে কি হচ্ছে না হচ্ছে। আসলে বিজনেস ওয়ার্ল্ডে যখন alhamdulillah, like, you know, grateful for this environment and the privilege I got, but আমরা কিন্তু overnight এই পজিশনে আসিনি, একদম গড়ে ওঠা। তো I have seen different phases. আপনি দেখেছেন? হ্যাঁ, আমিও দেখেছি। আমাদের income level wasn't always like, you know, where it is today. Okay. There was growth involved. আমার বাবা যখন প্রথমে শুরু করে, and it was in the right after liberation, he went to Germany to study. He only had 50 euros in his hand. He had nothing else. ওখান থেকে গড়ে ওঠা আর সবকিছু নিজের তৈরি করা। আমার মারও সেম। আমার মা এডুকেশনে শি ওয়াজ অলওয়েজ অ্যাম্বিশাস, কিন্তু লাস্টের দিকে যখন দেখলো যে ফ্যামিলিকেও গ্রো করতে হবে, একটা প্রফেশন চুজ করে নিল, যেটা এখন আর কি আমরা দেখছি বুটিক বা ফ্যাশন ডিজাইনিং প্রফেশনটা। তখন কিন্তু ওটাকে প্রোগ্রেসিভ হিসাবে দেখতো না, একটু নেগেটিভ ওয়েতে দেখতো। একটা গ্ল্যামার কোশেন্ট থাকে এখানে। তো জিনিসটা কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু কাজ হিসাবে দেখা উচিত, কিন্তু তখন কিন্তু আমাদের মেন্টালিটি, মাইন্ডসেট এরকম ছিল না। আমরা এখন যতটা ওপেন অ্যান্ড অ্যাকসেপ্টিং, তখন ওরকম ছিল না। তো বিভিন্ন চ্যালেঞ্জ করে এসে এই লেভেলে আসা। সো থ্যাঙ্কফুলি I was able to see like not just the good side, also the struggles. To think about budget, to think about, and also like আমার পার্সোনালি আমার প্যারেন্টস যেটা আমাকে শিখিয়েছে, পড়াশোনা করছি যেন নিজে চলতে পারি, সব সময় যে প্যারেন্টসের উপর ডিপেন্ড করব, এইটা যেন মাইন্ডসেট না থাকে। তো এই কারণেই আর কি যখন আমি আমার চাকরিটা পেলাম, তখন আমাকে বলা হয়েছে এখন যেহেতু আমি চাকরি পেয়েছি, আমাকে আমার বাজেটে, আমার ইনকামের মধ্যে চলতে হবে। সো ওখানে কোনো ধরনের অ্যাডভান্টেজ পাইনি, কোনো ধরনের। চাকরি তো আরো অনেক পরের মোটামুটি অ্যাডাল্ট লাইফ। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে ছোটবেলাতেই
সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা, যেটাকে আমাদের সোসাইটিতে বলে, জি, জি। মানে খুব কোনো স্ট্রাগল privileged, ফেস না হ্যাঁ, করা, কোনো privileged হার্ডশিপ family। না। আসলে সেরকম ছিল না, যদিও প্যারেন্টস কখনো বুঝতে দেয়নি, কারণ বিজনেসটা ওভারনাইট এখানে আসেনি তো। there were many struggles, there were if you talk about, there were many struggles তার মানে ফ্যামিলিতে, আপনি- স্বাভাবিক ফ্যামিলিতে যেরকম হয়, Right. if you have to think about paying your tuition, that was one concern. Right. That was also some concerns. For example, magnanimous success overnight আসে না, আমরা যেটা দেখি, we see the peak of Absolutely. something, but there's also, like, you know, a long journey involved. রাইট। জি, জি। এবং এই কারণে রাঙা সকাল আমাদের অন্যরকম বিশেষ একটা পছন্দের জায়গা, কারণ আমরা শুধুমাত্র যিনি অতিথি আসেন তার সফলতার গল্পই কিন্তু শুনি না, আমরা জি। তার সংগ্রামের জায়গাগুলোর কথাও জানতে চাই। তো আপনি যেহেতু বলছিলেন যে আপনার বাবা মা আপনাকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছেন যে শুধুমাত্র বাবার উপর বা মায়ের উপর ডিপেন্ড করে জি, যাতে জি। তুমি না থাকো, জি। যাতে করে নিজের ইনকামেও চলতে পারো বা নিজের মতো করে চলতে পারো। জি। তো সেই জায়গা থেকে কি আপনার মানে স্কুলে যখন পড়তেন তখন কি নিজে নিজে কিছু করার কোনো রকমের টেন্ডেন্সি ছিল বা করেছেন কিছু টুকটাক কখনো? করেছি, ওটার জন্য পানিশমেন্টও পেয়েছি আমি। ফর এক্সাম্পল, যখন আমাকে ক্লাস ক্যাপ্টেন বানায়, আমি দেখি সব বাচ্চারা ক্লাসে চুপ করে বসে থাকে না, তো আমি সবাইকে বলেছি একটা গল্পের বই নিয়ে আসতে। তো গল্পের বই নিয়ে আসার পর টিচার দেখলো সবাই চুপ থাকে, তো আমাকে সেকেন্ড উইকেও ক্লাস ক্যাপ্টেন বানালো, আমি খুব খুশি। এখন চুপ করে বসে থাকার থেকে বই পড়া বেটার। যখন টিচার এসে আবার দেখলো যে এতগুলা বই কেন বাইরে থেকে এনেছে, এটা যদি ঠিক মতন প্যারেন্টসের কাছে ফেরত না যায়, তো তখন আমার একটা পানিশমেন্ট এসছে যে দিস ওয়াজন্ট আ গুড থিং। আই থিঙ্ক ইট ওয়াজ আ রিয়েলি গুড থিং। বাচ্চাদের চুপ করে বসানো থেকে বেটার যে এঙ্গেজ দেম ইন সাম ওয়ে। Involvement, হ্যাঁ, হ্যাঁ, চুপ থাকবে। করে বাচ্চারা কিভাবে বসে থাকবে, বাট দ্যাট ওয়াজ ওয়ান এক্সপিরিয়েন্স। তারপর আরেকটা ছিল, আমি যখন গিফট পেতাম, আই ইউজ টু মনিটাইজ অন মাই গিফট। কিভাবে, অনেকগুলো স্টিকার্স আসতো, তো আমি স্কুলে গিয়ে কি করব স্টিকার রেখে, এটা তো আমার শেলফে পড়ে থাকে, তো যারা যারা পছন্দ করতো একটা মিনিমাম Amount নিয়ে? Okay. আমার প্যারেন্টস when they found out, they were so upset, and I was treated like a criminal, you can say, by my teacher as well. এই মেয়েটা, ওকে দিয়ে খুব প্রবলেম। So I wasn't really a naughty kid, but I got into troubles. সেটা আমিও তার হ্যাঁ, এনকারেজ করতাম, জি। এবং দেখা গেল যে সেইরকম- পরে ঘরে জিনিসপত্র নিয়ে বিক্রি করে দিচ্ছে। সেরকম ঘটনা আমাদের মধ্যে সবার জীবনেই থাকে কম বেশি, জি। তাই না? তো আপনার কয় ভাই বোন ছিলেন? কারণ আমার দুই ভাই বোন আছে, দুই আমার ভাই বোন? বড় ভাই এবং হ্যাঁ। আমার ছোট ভাই। তো ভাইয়ের সঙ্গে কি রকম খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমার, হ্যাঁ, অনেক অনেক। আমাকে মাঝে মধ্যে আমার ছোট ভাই বাবা হিসাবে দেখে, প্যারেন্ট হিসাবে দেখে, Okay. ফ্রেন্ড হিসাবে দেখে। সো ইটস লাইক আ ভেরি, লাইক, ইউ নো, ইটস এ রিয়েলি বিউটিফুল বন্ড। জি, চমৎকার। জি। আচ্ছা, আমরা নিশ্চয়ই আপনার সম্পর্কে বিস্তারিত জানবো, বিশেষ করে আপনার কাজ নিয়ে আমাদের বিস্তারিত জানার ইচ্ছা। তবে তার আগে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার সম্পর্কে একটু ছোট্ট করে দর্শকদের জানিয়ে দিই। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশ করেছে 30 আন্ডার 30 তালিকা। 10টি শ্রেণীতে এশিয়ার 300 তরুণ স্থান পেয়েছে সেই তালিকায়। এবারের তালিকায় বাংলাদেশের 9 জন তরুণদের মধ্যে আমাদের আজকের অতিথি একজন। ছোট ভাই জাহিন রোহানের সাথে প্রতিষ্ঠা করেছেন হাইড্রোকোপ্লাস নামের একটি প্রতিষ্ঠান। মূলত নিরাপদ পানির দুষ্প্রাপ্যতা রোধে কাজ করছে হাইড্রোকোপ্লাস। এ প্রতিষ্ঠানের জন্যই ফোর্বস সাময়িকীর করা 2021 সালের এশিয়ার সেরা 300 তরুণের একজন হলেন তিনি। রিজভানা রিদিতা কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করেছেন। ছোট ভাইকে সহযোগিতা করতে মূলত যুক্ত হন রিদিতা। তার হাত ধরেই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হয়। এরপর তারা কাজ করেছেন বেসরকারি কিছু সংস্থার সঙ্গে। বর্তমানে ঢাকা ওয়াসার সঙ্গে কাজ করছেন হাইড্রোকোপ্লাস। হাইড্রোকোপ্লাসের পাশাপাশি লিং উইং নামের একটি শিক্ষামূলক উদ্যোগ আছে রিদিতার। এ প্রযুক্তি দিয়ে অ্যাপের মাধ্যমে একই সঙ্গে বাংলা এবং ইংরেজি সহ মোট 7টি ভাষায় বলতে এবং লিখতে পারদর্শী হয়ে ওঠা যায়। নিঃসন্দেহে অসাধারণ উদ্যোগ। যেটা বলছিলাম যে ওই জায়গাটায় যাওয়ার আগে এইসব টেন্ডেন্সি কি ছোটবেলার মধ্যে ছিল, যে একটু কিছু ইনোভেট করা বা কোনো কিছু নতুন দেখলে সেটা নিয়ে একটু পড়ে থাকা, কিউরিয়াস মাইন্ড যেটাকে বলে? একটু কিউরিয়াস তো আমি ছিলাম। ফর এক্সাম্পল, আর যখন একটা শখ আসে, আমি হয়তো বা ভার্বালি খুব জোরে সোরে অ্যানাউন্স করি না। আমার যদি একটা ইচ্ছা থাকে, আমি সাইলেন্টলি ওটা ফলো করব। হ্যাঁ, অনেকে অনেক ইনপুট দিবে, আমি অ্যাডভাইস শুনবো, বাট আমার আলটিমেট যে গোল, খুব রিবেল না করে বাট আমার ইচ্ছাটাও ফুলফিল করা, এটা আমার একটা অ্যাপ্রোচ ছিল। তো ছোটবেলায় যেমন ফর এক্সাম্পল, আমি চায়না একবার হারিয়ে গিয়েছিলাম। কোথায়? চায়নায়। চায়নায় হারিয়ে গেলে লোকজন খুঁজে পাওয়া তো তখন মুশকিল। 2000s এর দিকে আমার ছোট ভাই, আমি, মা, তো তখন আর কি আমরা যে শহর নানজিং, ওখানে হারিয়ে গিয়েছিলাম। ওখানে অ্যাকচুয়ালি অত ইংলিশ স্পিকারসও ছিল না, আর আমাদের তখন মনে হয় ডে 3 উই ওয়ার ইন চায়না। তো তখন কিভাবে আমাদের লোকেশন ফিরে পাবো, কাকে কিভাবে কমিউনিকেট করব, এটা। আর আমার সাথে আনফরচুনেটলি ইনসিডেন্ট 2বার হয়েছে। সেকেন্ড টাইম, হারিয়ে যাওয়ার ব্যাপার। হ্যাঁ, হারিয়ে যাওয়ার। সেকেন্ড টাইম ছিল, আমি
আমার খুব ইচ্ছা হয়েছে ম্যাকডোনাল্ডস খাবো। তো তখন আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম অ্যাজ এ টিনেজার টু রিপ্রেজেন্ট ইন মডেল ইউনাইটেড নেশন। ওয়াজ দ্য ডেলিগেট অফ আজারবাইজান দেয়ার। সো ওখানে টিচাররা তো হচ্ছে অথেন্টিক খাবার খাওয়াবে, আর ম্যাকডোনাল্ডস তো এখানে পাওয়া যায় না। তো আমার ইচ্ছা ফুলফিল করতে হবে। তো আমাকে একজন খুব সাহস দিল, চলো আমরা যেয়ে খেয়ে আসি, ট্যাক্সি নিব, ট্যাক্সি করে ফেরত আসবো। এই যে ট্যাক্সি নিয়ে গেলাম, খুব সুন্দর। ফেরত আসার সময় বুঝাতে পারছি না যে কোথায় যাবেন। হ্যাঁ, কারণ ইংলিশ নামটা আমাদের ড্রাইভার সাহেব বুঝতে পারছিল না। তো তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে পেডেস্ট্রিয়ানকে রিকোয়েস্ট করে, কে জানতে পারে, কে বলতে পারে। তো সান প্যালেস হোটেল কি যেন একটা হোটেল নাম ছিল, তো সেটা বলার পর আমাদেরকে নিয়ে যায় ভিন্ন হোটেলে। তো আমি তখন দেখলাম যে একটা 5 স্টার, অন্য 5 স্টার হোটেল। থ্যাঙ্কফুলি 5 স্টার হোটেলে কনসিয়ার্জ কিছু হলেও বুঝে ইংলিশ। তো ওনাকে বললাম কাইন্ডলি বুঝাবে যে এটাই হচ্ছে এই হোটেলটা। তখন আমরা ফেরত আসি সেফলি। তো এরকম কিছু ইনসিডেন্ট ছিল। ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আর আমি যখন এটা কানাডাতে গিয়েছি, এটা আমি আরও ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করলাম। আমরা যখন ট্রাভেলও করি, অন্যান্য দেশে যাই, আমাদের যে দেশের শ্রমিকরা ওরা যে যায়, ওরা বেসিক কমিউনিকেশন স্কিলসটা ওনাদের থাকে না। অনেক মানে অসম্ভব গরম, এমন ডিফিকাল্ট ওয়ার্কিং কন্ডিশন ওরা কাজ করে। ওনাদের যদি কোনো ইমার্জেন্সি থাকে বা বেসিক হিউম্যান রাইটস নিয়ে অনেক সমস্যা হয়, আমরা পত্রিকায় পড়ি। তো এগুলার জন্য কমিউনিকেশনটা যেন ওরা করতে পারে, একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। সো আমাদের তখন আমি দেখলাম যে দিস ইজ ওয়ান ওয়ে, দিস ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান ওয়ে। আমরা যদি অনেক জায়গা থেকে দেখি ল্যাঙ্গুয়েজ শিখাটা মানে স্কুলে যেতে হয়, ভর্তি হতে হয়, এই প্রসেসটাকে আমরা যদি বাইপাস করে একটু ইজি একটা প্রসেস আনি, যেহেতু সবাই ফোন ইউজ করে বা ল্যাপটপ ইউজ করে, তো ওখানে যদি আমরা একটা মিডিয়ামটা আনি, একদম আপনি যদি ইংলিশ পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, তাহলেই জাস্ট রিডিং পড়তে পারাটা হলেই হবে, দেন ইউ ক্যান স্টার্ট লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। সো দ্যাট ওয়াজ আওয়ার গোল, যে এভাবে করলে আমাদের লেবার হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট হবে, অ্যান্ড দে ক্যান অলসো নেগোশিয়েট ফর বেটার ওয়েজেস। সো দ্যাট ওয়াজ দ্য গোল, বিকজ ইভেন ওয়েন আই ওয়াজ ইন ক্যানাডা, আমি যখন দেখলাম যে মাই এডুকেশন হোয়াট ভ্যালু ইট অ্যাডেড টু মি। কোন এজে আপনি কানাডাতে গেলেন বা কি পড়তে আমি গেলেন? গিয়েছিলাম, I was there for 7.5 years around. So I went in around 7.5 বছরে। 7.5 বছর ওখানে গিয়েছি। আপনার ওখানে কি স্কুলিং? ওখানে স্কুলিং না, ইউনিভার্সিটি, তারপর জব করেছি ওখানে। তো আমরা শুনছিলাম যে আপনি কানাডাতে গেলেন পড়াশোনা করতে, কিন্তু তার আগের সবকিছু মিলে একটু জানি যে কিভাবে যাওয়া হলো, কোন সাবজেক্ট নিয়ে পড়তে গেলেন কোন আমি ইউনিভার্সিটিতে? এখানে প্লেপেনেই পড়েছি, ও লেভেল করলাম। এরপরে আমার খুব ইচ্ছা হলো যে আমি একটা ভালো কারিকুলাম পড়বো। এ লেভেল আছে, এ লেভেল কেমব্রিজ লেভেল তখন নতুন আসছিল। আইবি কারিকুলাম ওয়াজ অলসো সামথিং, খুব নতুন একটা কারিকুলাম। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি আইবি কারিকুলাম পড়বো। তখন আমি একটা ইন্ডিয়ান একটা বোর্ডিং স্কুলে যাওয়া হয়, ওখানে 3 দিন টিকেছি, বেশি দিন টিকিনি, মাকে ছাড়া থাকতে পারছিলাম না। সো তারপর দেখলো যে না, এটা আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। তো তখন মা বাবা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি তো বাইরে আলটিমেটলি তো পড়া হবে কোনো না কোনো সময়, এই 2টা বছর ফ্যামিলির সাথে থেকে পড়াশোনাটা শেষ করো। তো তখন আমি হাই স্কুলে গেলাম। এখানে 2টা জায়গায় অ্যাভেলেবল আইবি কারিকুলাম তখন, ওই সময় একটা ছিল ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, আর একটা ছিল AISD। AISD তো আমেরিকান, ওখানে ঠিক আছে, ওটা তো না। অনলি অপশন আই এম লেফট উইথ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। আর আমার তখন একটা মিসকনসেপশন ছিল, সব স্পয়েল বাচ্চারা ওখানে যায়। তো তখন আমার মা বললো যে না, আমি শুনেছি ওখানে অনেক ভালো টিচার আছে, তুমি একবার ট্রাই করে দেখো, ওখানে যাও। তো আমি বললাম না, আমি স্পয়েল হয়ে যাব, আমার পড়াশোনা কিছু হবে না, আমি তো এখানে গেলে। এই ধারণাটা কোথা থেকে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি সবার, হ্যাঁ, সব গ্রোন একটা জিনিস, প্রিভিলেজ ফ্যামিলি, সবাই যায় ওখানে, টিউশন ফিজ সবকিছু মিলে। তো এখানে আমি তো স্পয়েল হয়ে আসবো, তুমি দেখো আমি যখন বের হব, তুমি তখন আফসোস করবে, কারণ আমার পড়াশোনার কোয়ালিটি দেখবে যে ভালো না। তো আমাকে টানতে রীতিমতো নিয়ে গেল ভেতরে। পরে যখন দেখলাম এটা ছিল অ্যাবসলিউটলি অপোজিট। আচ্ছা, আমার এটা এখন অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউশনে গেছেন, ইট ক্যান বি এনি ইনস্টিটিউশন, আপনি যদি ভ্যালু ডিরাইভ করে নিয়ে আসতে চান, ইট ইজ অন ইউ। সো আমি ছিলাম যে দিস ইজ এ রিয়েলি গুড কারিকুলাম, আমার রিসোর্সেস আছে, টিচাররাও কোঅপারেটিভ। টিচাররা কিন্তু টিউশনের জন্য যে এক্সট্রা আফটার স্কুল পড়াবে, এই মাইন্ডসেট কিন্তু টিচারদের ছিল না। যদি আপনার লাগে, আপনারা লাঞ্চ আওয়ারে ওনাদের সাথে একটা টাইম সেট করে, যেখানে আপনার স্ট্রাগল হচ্ছে ওই টাইমটাই ওনারা পড়াবে। তো কারণ টিচাররাও চায় যে ফ্যামিলি লাইফটা এনজয় করতে আফটার স্কুল। তো তখন ওখানে আমার ম্যাথ টিচারটা অসম্ভব ভালো ছিল, আমার স্প্যানিশ টিচার অসম্ভব ভালো ছিল। তারপর ওখান থেকে পড়াশোনা করে অনেক ডিফিকাল্ট ছিল, কারণ অ্যাসাইনমেন্ট 6টা কোর্সেস, এ লেভেল করলে হয়তো বা একটু কম নিতে হতো, আরও ডেপথে পড়তে হতো, বাট ওখানে
তো আমার রুটিন ছিল যে দিনে 4 ঘন্টা যদি ঘুমাতে পারতাম তাহলে এটা একটা আমার জন্য লাক্সারি ছিল। কেন এত কাজের লোড অনেক ছিল। Okay. আমাদের আফটার স্কুল অ্যাক্টিভিটিস করতে হতো, বিভিন্ন রকমের রিসার্চ পেপার করে অ্যাসাইনমেন্ট করতে হতো। আচ্ছা। আর এক্সামস ছিল প্রত্যেকটা পেপারে, প্রত্যেকটা সাবজেক্টে 3টা করে পেপার। আমি যে চেয়েছিলাম যে একটা ভালো কারিকুলামে পড়বো সেটাই পেয়েছি, সো আই হ্যাড টু গিভ আপ স্লিপ। কিন্তু কোনো প্ল্যান ছিল বা গোল ছিল যে আমি এটা নিয়ে কাজ করব? আমি পড়াশোনা করে ওখানে অ্যাকচুয়ালি দিস ওয়াজ এ রিয়েলি গুড কারিকুলাম অ্যান্ড অপরচুনিটি, বিকজ ওই মাধ্যমে আমি আমার কমিউনিটি সার্ভিসে ইনভলভ হয়েছি। আই রেজড মানি ফর আশিক ফাউন্ডেশন, যেটা যেসব বাচ্চারা ক্যান্সারে সাফার করছে তাদেরকে যে সাপোর্ট দেয়, তো স্কুল থেকে এসব ইনিশিয়েটিভ এনকারেজ করতো, উইচ ইজ কোয়াইট আনকনভেনশনাল। আমাদের এখন যে স্কুলিং সিস্টেম সব জায়গায় এরকম ছিল না। তারপর আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের এনে ওদেরকে আইটি স্কিলস বা আইটি ল্যাবে বসে ওনাদেরকে শেখানো। And then also, like, if you do any kind of like charity or giving back to community, it can be through anything. You can have like a cookie jar and you're selling cookies. All the money you raise, you give it for a good cause. So আরেকটা পার্ট ছিল যে I did a drama, IB theater. আমি স্পেসিফিকলি করেছিলাম যে I needed some hours. আমাকে বলেছে এত ঘন্টা তোমার সার্ভিস করতে হবে, ক্রিয়েটিভিটি অ্যাকশন সার্ভিস। তো আমি দেখলাম ড্রামাতে হয়, তো আমি ওখানে গিয়ে প্রত্যেকটা রোল, যতগুলো রোল ছিল সব কটার জন্য অডিশন করে এসেছি যে আমার এখন এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। সো লাস্টে গিয়ে লিড রোলটাই পেয়েছিলাম, পরিণীতা নামে একটা আমাদের যে বাংলা লিটারেচারের যেটা ছিল ওইটাই ড্রামা ছিল। তো এইভাবে করে আর কি কিছু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করতে করতে যা ফান্ড এসছে আমরা সব দিয়েছি আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য। সো আমি দেখলাম যে আসলে যে আমাদের পড়াশোনা করে চাকরি করে একটা সার্টেন ওয়েতেই হেল্প করতে হবে কমিউনিটিকে, নট নেসেসারিলি ক্রিয়েটিভ কাজ করেও কিন্তু হেল্প করা যায়। আপনি যদি ইন্টেনশন থাকে যে আপনি ইউর গোইং টু গিভ ব্যাক, তাহলে এটা অবশ্যই করা যায়। এটা কি আপনি এ লেভেল যখন করছেন তখনকার সময়ের গল্প? জি, ওইটা এই রিয়েলাইজেশনগুলো কি আপনার সেলফ রিয়েলাইজেশন নাকি আপনার লাইক আপনি কিছু দেখেছেন যেটা লাইক আপনার সঙ্গে যারা পড়াশোনা করেছে আপনার ফ্রেন্ডদের মধ্যেও কি রিয়েলাইজেশন ছিল? নিশ্চয়ই না। কয়েকজনের মধ্যে ছিল আসলে। এটা যা বলেছি যে অনেকের ছিল যে আমার ফ্যামিলি এত কষ্ট করে একটা পজিশনে এসছে, আমি ওই জিনিসটাকে ধরে রাখার জন্য আমাকে শিক্ষিত হতেই হবে। আর অনেকের ছিল যে মেবি আমি আর্টস পারসিউ করবো বা মেবি নট সো সিরিয়াস। এক একজন এক এক রকম হয়, প্রত্যেকটা স্কুলেই কিন্তু এরকম থাকে কম বেশি। তো কালেকটিভলি আমি যেসব সাবজেক্টগুলো নিয়েছিলাম আমার সাথে সবচেয়ে সিরিয়াস স্টুডেন্টই ছিল। যেমন ম্যাথ ক্লাসে আমি একটা মেয়ে ছিলাম, হায়ার লেভেল ম্যাথ ছিল, তো সবাই আর কি উই স্টার্টেড উইথ আ ভেরি বিগ ক্লাসরুম, আস্তে আস্তে ছোট হতে হতে এটা সেম যখন আমি পড়তে গেলাম বাইরে, তখনও দেখলাম যে যত সিনিয়র ক্লাসেসগুলাই যায় আস্তে আস্তে কমতে থাকে সাইজটা। এই যে রিয়েলাইজেশনগুলো সোসাইটি নিয়ে বা কমিউনিটি সেন্স গ্রো করা, এগুলো কিভাবে আসলো? এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমার মায়ের থ্রুতে দেখা, প্যারেন্টসের থ্রুতে দেখা। এটা একটা আমি যদি মানুষ হই, একটা কিছু তো আমার গিভ ব্যাক করতে হবে। আপনার কাছে এখন লেটস সে ইউ হ্যাভ 2 হ্যান্ডস, এতখানি কি আপনার ফিট করবে? এর থেকেও বেশি যদি দিতে থাকে আপনি চাইলে এক্স্যাক্টলি, সো ওয়াই নট গিভ ব্যাক। কিন্তু এই রিয়েলাইজেশনটা তো আসলে অনেক মানুষের, ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষের অনেক বয়সে যে তারপরে হয়তো তারা রিয়েলাইজ করেন, বা হয়তো কেউ কেউ কখনো রিয়েলাইজ করেন না। আপনার জায়গা থেকে এটা অনেক কম বয়স, ইনফ্যাক্ট আপনি যে সময়ের কথা বলছেন তখন রিয়েলাইজ করাটা তো আসলে অনেক কম বয়স অনুযায়ী। তো এটা কি আসলে আপনি আপনার ফ্যামিলিতে দেখেছেন নাকি স্কুলের এইরকম একটা প্র্যাকটিস ছিল বলে, বা সবকিছু মিলিয়ে আসলে সবকিছু মিলিয়ে কালেকটিভলি হয়েছে। আর আমি যখন কানাডায় ছিলাম একলা ছিলাম, সো আই থিঙ্ক লোনলিনেস টিচেস ইউ আ লট অফ লেসন্স। অ্যান্ড একলা একটা দেশে থাকা, ওখানে কিন্তু আমার কোনো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার ছিল না, কেউ ছিল না, তো আমার ফ্রেন্ডসরাই আমার ফ্যামিলি হয়ে যায়। তো বিভিন্ন দেশ থেকে আসা ফ্রেন্ডস, আমার খুব বেশি ফ্রেন্ডস আছে তা না, অল্প কয়েকজন, বাট মানে অত্যন্ত ক্লোজ, একদম মানে ফ্যামিলির মতনই আপনার পাশে দাঁড়িয়ে থাকবে এরকম। সেই গল্পটা একটু শুনি। হঠাৎ করে দেশের বাইরে যাওয়া, প্ল্যান করে, বা দেশের বাইরে যে একদম একা থাকা, যেটা বলছেন যে নতুন সংস্কৃতির সাথে, ভাষার সাথে, সবকিছুর সাথে মিলিয়ে মানে নিজেকে মানিয়ে নেওয়া। জি, আমার ইচ্ছা ছিল আমি ল পড়বো। আমি এখানে আমার বাবা মাকে কনভিন্স করতে হয়েছে। বাবা মা দেখেছে যে 3 দিন যে বোর্ডিং স্কুলে থাকতে পারিনি, সে বিদেশে যে কি পড়বে। তখন আমাকে বললো যে না, নর্থ সাউথে যাও, নর্থ সাউথে পড়ো। তো আমি ঢুকলাম, আমি পড়তে চাই ল, নর্থ সাউথে ল নেই। তো তখন আমি মাকে খুব কনভিন্স করে বললাম, মা দেখো আমি তো অনেক চেষ্টা করেছি, আমি চাচ্ছি বাইরে পড়তে,
এখন আমার এখানে আমি হ্যাঁ ঠিক আছে পড়ছি বাট আমি ল পড়তে চাই। তো তখন আমি তখনও বাবাকে বলিনি, তো আমি আরেকটা স্কুলে ভর্তি হলাম, ব্রিটিশ স্কুল অফ ল। তো এখন ব্রিটিশ স্কুল অফ ল হচ্ছে বনানীর এরিয়াতে, নর্থ সাউথ তখন হচ্ছে বসুন্ধরাতে। হ্যাঁ, তো আমি আবার দুই স্কুল দুই স্কেজুয়াল কিভাবে কমপ্লিট করব। তো মা বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা আমার মাথায় আছে, আমি তো এটা নিয়ে জ্বালাতেই থাকবো, আমি একবার চেষ্টা করে দেখি, যদি আমার নিজের থেকে মনে হয় পারবো না, আমি নিজেই ডিসিশন নিব। তো মা কোঅপারেট করলো, মা এনকারেজ করলো। দুইটা স্কুলেই আমি যাচ্ছি, একটা স্কেজুয়াল মিট করতে যাই, আরেকটা স্কেজুয়াল মিট হচ্ছে না। পরে দেখলাম আমি যখন এত এফর্ট দিচ্ছি, আর আমার বাবাও তখন বলল আমার কিন্তু ওরকম কানেকশনস নেই যে তুমি প্র্যাকটিস করতে পারবে, সো তুমি যে ল পড়ে যদি এটা অ্যাপ্লাই করতে চাও, এখানে কিন্তু ওরকম সাপোর্ট আমি দিতে পারবো না। সো তখন প্র্যাকটিক্যালি বললো তুমি নর্থ সাউথে কী করো সেটাই আমি দেখবো, তুমি লতে কী করো, লতে যদি তোমার খুব ভালো গ্রেডসও আসে না। সো তখন আমি দেখলাম যে আমার বাবাকে বুঝাতে হবে আমি বিদেশে পড়তে যেতে চাই, তাহলে ঠিক আছে লটা এখন বন্ধ করি, কারণ এখানে এক্সপেন্সও আছে আর ফিজিবল হচ্ছে না প্র্যাকটিক্যালি দুই সাইড ম্যানেজ করা। তো তখন আমি দেখলাম ঠিক আছে, তখন আমার জার্নি শুরু হলো বাবাকে কিভাবে কনভিন্স করবো বিদেশে পড়তে যাওয়ার জন্য। তো বাবা একটা টার্গেট সেট করে দিল। তো প্রথমে যখন করলাম বললো হ্যাঁ এটা তো এখন প্রথম সেমিস্টার তো ইজি, সবাই পারে। তো তখন একটু মন খারাপ হওয়ার পর আস্তে করে একটু আমার জিপিএ কমে গেল। তারপর যখন পাপা বললো যে আবার যে তুমি যদি এখন এর থেকে ভালো করো তাহলে আমি হয়তো বা রাজি হতে পারি, তো তখন আমি আবার জিপিএ বেড়ে গেল। তো তখন দেখলো যে আচ্ছা আই এম ট্রাইং টু মিট অল দ্য কন্ডিশন সেট। তারপর দেখছো আচ্ছা ঠিক আছে যাও পড়ে আসো ওখানে। তো এইভাবে করে আমার কানাডায় যাওয়া। তো যখন যে ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করেছে আমি আর ওয়েট করিনি, স্ট্রেট ওই ইউনিভার্সিটি। ওখানে কি লতে পড়লেন আপনি? বিকজ আমার ফাইন্যান্সে তখন একটা অলরেডি মানে বিজনেস লাইনে ছিলাম। হ্যাঁ, তো তখন ইয়র্ক ইউনিভার্সিটিতে তখন আমি ফাইন্যান্সই চুজ করে নিয়েছি। দেখছি ফাইন্যান্সটা ইজ সামথিং আই ওয়াজ এনজয়িং মোর। ওকে, সো আপনি তখন উদ্যোক্তা, মানে কিছু করছেন আপনি বাংলাদেশে? তখনও আমি না, তখন আমি জাস্ট ট্রাইং টু গো অ্যাব্রড টু স্টাডি। ফাইন্যান্সে কেন পড়লেন? ফাইন্যান্সটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে অনেক। আমার কাছে মনে হচ্ছিল যে ইটস নট জাস্ট থিওরিটিক্যাল পড়াশোনার থেকে, মানে অনেক থিওরি ডমিনেন্ট থেকে আমি দেখলাম যে ইটস মোর ফান টু হ্যাভ সাম ম্যাথ কম্পোনেন্ট। ইটস নট লাইক খুব ডিফিকাল্ট ম্যাথ না, বাট ম্যাথটা কনসেপ্টটা বুঝতে হবে। সো আমি দেখলাম যে দিস ইজ হোয়াট আই এম এনজয়িং। যেহেতু ল পড়তে পারছি না, একটা মনে দুঃখ রয়ে গেছে, এমন একটা কিছু পড়ে যেটাতে আমি অ্যাকচুয়ালি আ লিটল মোর প্যাশনেট। আমি দেখলাম ফাইন্যান্স, আই ফাউন্ড দ্যাট প্যাশন। এখন পর্যন্ত আমরা যতটুকু শুনেছি তার সাথে হাইড্রোকো প্লাসের কোনো সম্পর্ক নাই। না। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। আমি সেটাই বের করার চেষ্টা করছিলাম যে কিভাবে এই পানি নিয়ে নাড়াচাড়া করলেন। তো এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু কি? জি, তারপর আমি যখন জব শুরু করলাম, জব শুরু করার পর আমি জব কি বাংলাদেশে? না, কানাডাতেই আমি জব নিয়েছি। ওখানে আমার ওখানে আমি চাচ্ছিলাম যে পড়াশোনা যেহেতু করেছি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, রেলেভেন্ট, না হলে ইনকমপ্লিট মনে হবে। তো লাইক ইন এভরিবডি এলস পড়াশোনা শেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েট হিসাবে আই স্টার্টেড লুকিং ফর ওয়ার্ক। তখন আরবিসি, রয়্যাল ব্যাংক অফ কানাডা ক্যাপিটাল মার্কেটসে আমার জবটা হলো। ওটা হওয়ার পর আমি দেখলাম অনেক অপরচুনিটি আছে। ব্যাংকিং কিন্তু জাস্ট লোন, পার্সোনাল চেকিং, ব্যাংকিং এসব জিনিস, রিটেল, কমার্শিয়াল ব্যাংকিংয়ের বাদে দের ইজ মোর টু ইট। তো তখন আমি দেখলাম যে দের ইজ দিস sector, this like branch that does all the troubleshooting or like creative problem solving, and they leverage like artificial intelligence, machine learning, coding. Shop programmers ra mile they come with some products that is more of like like it's a fun product for trading, be it for like car loans, and then also data cleaning, data structuring করে যে ওনারা একটা প্রোডাক্ট ডিজাইন করে, those are fun. like ওই জিনিসগুলা doing something entrepreneurial is the word. একটা তো entrepreneur আর একটা entrepreneurial. আমি দেখলাম যে আমার স্কিলস ওখানে, কারণ I started with my department. আমার ডিপার্টমেন্ট অনেকগুলা ছিল যে একইভাবে অনেক বছর ধরে করে আসছি, এভাবেই করে যে করতে যে অনেক ভুল হতো। তো আমি তখন ওখানে এনহ্যান্সমেন্ট শুরু করলাম, অনেকগুলো এনহ্যান্সমেন্ট, কিভাবে এটাকে আরও বেটার করা যায়। ম্যানেজারের সাথে বসে আই ইউজ টু লাইক think about design thinking করে we came up with different enhancements for our team. সো ওটা করতে করতে আমি দেখলাম যে এখানে অনেক ব্রাঞ্চ আছে যাদের সাথে কথা বলে দেখি ওরা তো অনেক ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করে। নট জাস্ট দ্যাট, ইভেন লাইক ফর এক্সাম্পল ফ্লাড জোনটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর লোনস। আপনাকে যে কিভাবে ওরা আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করবে, আপনার প্রপার্টি যদি ফ্লাড জোনের মধ্যে পড়ে তখন কিন্তু ক্রাইটেরিয়া ভিন্ন হয়ে যায়। এটার জন্য আবার ওনারা জিওলজিস্টদের নিত।
জিওলজিস্ট উড স্টাডি দ্য এরিয়া, ওরা তারপর ওখান থেকে ওনাদের একটা অ্যাসেসমেন্ট দিত। ওটার জন্য ওরা আবার জিও লোকেশন করে ম্যাপিং করে বিভিন্ন, সো ইটস নট জাস্ট ব্যাংকার্স ওয়ার ইনভলভড, এখানে আপনার বায়োলজিস্ট বলেন, ফিজিসিস্ট বলেন, অনেক মানুষই কিন্তু ব্যাংকিং সিস্টেমের পিছিয়ে ইনভলভ যখন ইউ আর পার্ট অফ লাইক ওয়ান অফ দ্য বিগ ব্যাংকস। সো আমি দেখলাম এইসব জিনিসে আমার ইন্টারেস্ট বেশি, তো আমি আমার ছোটো ভাইয়ের সাথে শেয়ার করতাম। তখন আমার ছোটো ভাই শুরু করে তার জার্নিটা। হি বিকেম দ্য প্রেসিডেন্ট, দ্য ফার্স্ট, the only Bangladeshi president of his math team in University of Glasgow. তো তখন সে ওখান থেকে সে দেখলো যে তার ম্যাথ স্কিল সে কোথায় অ্যাপ্লাই করতে পারে। সো দেখলো যে ছোটোবেলায় সে আমরা একই স্কুলে পড়েছি, কমিউনিটি সার্ভিস করতে যেয়ে সে দেখলো পানি একটা সমস্যা আছে, মানুষকে পিওর ওয়াটার দেওয়ার একটা প্রবলেম আছে। তো সে এটাকে ওই প্রবলেমটা ওই যে স্কুল থেকে কনসেপ্টটা একটা পেয়েছে, ওর তখন থেকে গোল যে আমি এটা একটা আরও বেটার কিছু করার চেষ্টা করবো যেটা সব মানুষকে হেল্প করবে পানির থ্রুতে। সো ওই জিনিস নিয়ে কথা বলতো। আমরা দুইজন দুই দেশে, আমার ছোটো ভাই ছিল স্কটল্যান্ডে, আমি ছিলাম কানাডায়। তো আমরা দুইজন কথা টথা বলতে বলতে লাস্টে যে আমি আমার প্ল্যাটফর্মটা শুরু হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং প্ল্যাটফর্ম। সো এটা নিয়ে আমি কাজ করা শুরু করি। এই উদ্দেশ্যেই আমার দেশে আসা। তখন আমার ছোটো ভাইয়ের লাস্ট সেমেস্টার থাকে ইউনিভার্সিটি অফ গ্লাসগোর ম্যাথামেটিক্সের লাস্ট সেমেস্টার সবসময় খুব বেশি স্ট্রেসফুল যায়। তো তখন ও বললো যে এর মধ্যে তার আবার পায়ে 3টা সার্জারি হয়েছে, এই সার্জারি নিয়ে পড়াশোনা করা। তো ওরকম যখন কেউ এসে বলে যে আমার এখন এইদিকে কাজটা থেমে যাচ্ছে আর আমার সেমেস্টারও শেষ করতে হবে, তো তখন আমাকে একটু হেল্প করো। সো এইভাবে করেই আমার হাইড্রোকোর সাথে যুক্ত হওয়া। কত সালে এটা? এটা হচ্ছে 2000, আই স্টার্টেড ফ্রম 2019 শেষের দিকে। দর্শক, মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদের ইমেইল করতে পারেন rangaashokal rangasokal@mazranga.tv এই ঠিকানায়। আমাদের সাথে আজকে প্রথম ঘন্টায় আছেন উদ্যোক্তা রিজভানা রিদিতা। আমরা আবারও ফিরছি তার কাছে। তো হাইড্রোকো প্লাসের সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা শুনছিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু আজকের অনুষ্ঠানে আজকের আয়োজনে বসে আপনার সঙ্গে গল্প করছি, দর্শকরা যারা দেখছেন তাদের জন্য একটু জানতে চাই যে আমরা তো খুব স্ট্যাটিস্টিক্যালি জানি না যে কত % মানুষ আসলে তাদের কাছে বিশুদ্ধ পানি পৌঁছাচ্ছে না বা তারা এই বিষয়টা নিয়ে সাফার করছে, এবং এই ব্যাপারটা যে এতখানি ইম্পর্ট্যান্ট হতে পারে, এই ব্যাপারটার গুরুত্ব যে আপনারা বুঝলেন সেই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। জি, এটা আসলে আমার ছোটো ভাই ছোটোবেলায় একটা ফুডস্টেপস ফাউন্ডেশনের সাথে সে কাজ করছিল। তো তখন আই থিঙ্ক স্পন্সরশিপের থ্রুতে পিওর ওয়াটার যেন খেতে পারে ওরকম করে কয়েক জায়গায় সেট আপ করে। তো তখন এটা ছিল গ্রেড 11, গ্রেড 12। তখন থেকে যখন ওর মধ্যে একটা অ্যাওয়ারনেস কাজ করলো যে এটা একটা আসলে একটা রিয়েলি বিগ প্রবলেম, আর সামনের দিকে এই প্রবলেমটা আরও আসবে, অবশ্যই বাড়বে, কারণ আমাদের এটা একটা এই পানি ছাড়া তো ইউ ক্যানট থিঙ্ক অ্যাবাউট লাইফ। সো একটা কনসেপ্ট আনলো যে প্রথমে তার অনেক কনসেপ্টই ছিল, তো ওটাকে রিইটারেট করে ফাইনালি মানে ঘরে ঘরে পৌঁছানো কিন্তু অনেক ডিফিকাল্ট। তো তখন দেখলো যে আমি যদি সোর্স, যেখানে মেইন সোর্স, ওখান থেকে যদি আমি একটা প্রবলেম সমাধান দিতে পারি, তাহলে ওই মেইন জায়গা থেকে যতগুলো কানেকশনস আছে ওই এরিয়ার সব মানুষ বেনিফিট করতে পারে। সো তখন আমাদের যাওয়া হলো ম্যানহোলের নিচে। সো ওখানে গিয়ে আমাদের ডিভাইসটা ডিপ্লয় করা হয়। ওখান থেকে আমরা সেন্সর থেকে পানির রিডিংগুলো দিই যেন ওখান থেকে আর কি ডিসিশন মেকিং। ডিভাইসটা ডেভেলপ করে কে? ডিভাইসটা হচ্ছে আমার ভাইয়েরই কনসেপ্ট ডিজাইন থিঙ্কিং করে, বিভিন্ন দেশের অনেকে ইনভলভড আছে, তাদের সাথে করে এটা কম্বাইন করে এটা তৈরি করা। ডিভাইসটা কি সার্টিফাইড? হ্যাঁ, টিউভি নট সার্টিফাইড। জি, আর ফ্রেঞ্চ মিনিস্ট্রি থেকেও এটা স্ট্যান্ডার্ড। কতদিন লাগলো ডিভাইসটা রেডি করতে? এটা আমাদের 2018 থেকে তো শুরু হয় প্রসেসটা। ফাইনালি এর মাঝখান দিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জেস আসে, তারপর আমরা ফাইনালি সাকসেসফুলি ডিপ্লয় হয় 2020-তে। কিসে পড়ছো? ও ম্যাথমেটিক্সে পড়ছিল। তো ম্যাথমেটিক্সে পড়ে এরকম ইঞ্জিনিয়ারিং টুল আবিষ্কার করলো? কারণ প্রথম দিকে যে ইঞ্জিনিয়ারিং কোর্সেসও ট্রাই করেছিল, কিছু কিছু জিনিস ট্রাই করে করে লাস্টে ডিসাইড করলো যে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স পড়বে। তো যেখানে অনেক ধরনের সে রিসার্চ করে দেখলো যে ওর এভাবে যদি সে জিনিসটা সলভ করতে পারে, এভাবে একটা ডিভাইস সোর্স করে তৈরি করতে পারে, তাহলে ইট ওয়াজ লাইক
বিউটিফুল ম্যাচ। বেসিক্যালি আমরা যদি খুব সহজ করে বলি তাহলে ওয়াটার সোর্সের জায়গাটাতে ও আলটিমেটলি ডিভাইসটা সেট করবে এবং ডিভাইসটা বলে দিবে যে কত শতাংশ পিউরিফাই, কত শতাংশ পলিউটেড, হ্যাঁ, রাইট? সিম্পল ভাষায় বলতে গেলে ওরকমই। আচ্ছা। আপনি যদি চিন্তা করেন আপনার আমরা যদি আমাদের বডি অ্যাসেসমেন্ট যে আমরা এমআরআই করি, তো আমাদের পানির নিচে একটা এমআরআই সিস্টেম থাকলে আপনি কিন্তু অনেক দ্রুত ডিসিশন নিতে পারবেন, এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে বলতে পারবেন। তখন কোনো জায়গায় যদি সমস্যা হয় আপনার কিন্তু মানে আমি জানি না এক্স্যাক্টলি কোন জায়গায়, তো আমার অনেকখানি মাটি কেটে প্রবলেম সলভ করতে হবে, অনেক এক্সপেন্স যায়, অনেক লেবার খরচ, অ্যান্ড অবশ্য টাইম ইজ অলসো অ্যানাদার কি। আপনার যখন ডিসিশন মেকিং করতে হবে এত বড় স্কেলে যেটা অনেক মানুষকে ইম্প্যাক্ট করবে, তখন টাইম ইজ অফ এসেন্স। তো তখন যদি আপনার 2-3 সপ্তাহ লেগে যায় পানির মেট্রিক জানতে, তখন ওটা কিন্তু একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ। ওকে ফাইন, আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে আপনারা কোনো পাইপলাইনের কোনো একটা পার্টিকুলার জায়গাতে আপনারা মেশিনটা বসাচ্ছেন, কিন্তু আমার ঘরে যখন ওই পাইপ দিয়ে পানিটা ঢুকবে তখন ওই পাইপের কোনো জায়গায় লিকেজ থাকলে, কোনো জায়গায় সমস্যা থাকলে আমার ঘরে তো পলিউটেড ওয়াটারই ঢুকছে, আমি কিভাবে এনশিওর করব যে এটা আসলে 100% পিউর? যে মেইন পাইপটা আপনার বাসার পাইপের সাথে কানেক্টেড, আমি যদি মেইন পাইপটাকে ঠিক করি, রুট কজ ওখানে আমার, আমি যদি রুটকে ঠিক করি আমার ব্রাঞ্চেসও ঠিক থাকবে, মেইন কনসেপ্টটা ওখানে। আর এখানে এজিং পাইপলাইন আছে, নিউ পাইপলাইন আছে, তারপর আমাদের ওয়াটার আর্কিস না আমি লাইক আপনি যেখানে যে জায়গাটায় আপনি ওখানে মেশিনটা বসাচ্ছেন সেই জায়গা পর্যন্ত ওটা সার্টিফাই করছে, এরপরে ওই পানিটা পিওর পানিটা বের হয়ে যেই প্রসেসে আসতেছে আমার ঘরে, সেখানকার যে কোনো একটা জায়গায় তো পানিটা পলিউট হতে পারে, দূষিত হতে পারে। হ্যাঁ, তো আসলে ওয়াসাতে যেভাবে জিনিসটা স্ট্রাকচার করা, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া বলে, ডিএমএ করে বিভিন্ন জোন আছে, তো বিভিন্ন জোন এক একটা ইয়ের নিচে। তো আমরা যদি মেইন ডিএমএটাকে ঠিক করি, ডিএমএর সাথেই তো আপনাদের হাউসহোল্ডগুলো কানেক্টেড, তাহলে ওই হাউসহোল্ডগুলো ওভাবে বেনিফিট করে। তো আমরা মেইন ডিএমএতে কাজটা করি এইভাবে করে, কারণ আর একটা মেইন সোর্স না, এখানে বিভিন্ন ডিএমএ আছে। কিন্তু এটা কি আমার ঘরে 100% পিওর পানি পাওয়ার নিশ্চয়তা দিবে কিনা? মানে টু দা পয়েন্ট, আপনি যদি এখন যান ফর এক্সাম্পল কানাডায়, দে অ্যাড মেনি মোর থিংস, তো আপনি ট্যাপ ওয়াটার ড্রিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, তাও কিন্তু মানুষ ফিল্টার লাগায়, ডিরেক্টলি ট্যাপ থেকে খায় না। বাট আমাদের ওই জায়গায় যাওয়ার জন্য যে ফাউন্ডেশনটা লাগবে, সেই ফাউন্ডেশনটা আগে করতে হবে। সো দিস ইজ আ বেসিক। জি, ওকে, তার মানে আমরা এখনই আশ্বস্ত হতে পারবো না যে আমরা এখনই সেটা একদম সাকসেসফুল রেজাল্ট পাচ্ছি, বাট বেসিকটা এটাই আপনি যেটা বলতে যাচ্ছেন, বেসিক স্টার্টেড। হ্যাঁ, আস্তে আস্তে ওখান থেকে আমরা যদি কন্ট্রোল করে নিতে পারি, তখন কিন্তু আপনার একদম যে আপনার এন্ড যে পানিটা আসছে, ফাইনাল পানিটা আসছে, ওই পানিটা আপনি বেটার সিকিউরিটি পাচ্ছেন। এখন তো সেটা বলতে গেলে নেই। আমরা এখন কিভাবে টেস্ট করছি, আমরা বোতলে করে পানি নিচ্ছি, ল্যাবে পাঠাচ্ছি, ওয়েট করছি। লাইক কোনো ভবিষ্যতে এরকম কোনো ডিভাইস মানে আবিষ্কার করা সম্ভব কিনা, আমার হোম যেই সিস্টেমটা আছে ওয়াটার সিস্টেম, সেখানে কোনো একটা মেশিন বসানো হচ্ছে, সেটা ইন্ডিকেট করবে যে আমার পুরো পাইপলাইনটা ঠিক আছে কিনা, এবং সেখানে কোনো ধরনের লাইক ছোট ছোট ডিভাইস, এবং এটা তো কমার্শিয়াল অ্যাসপেক্টও আছে, বিশাল কমার্শিয়াল অ্যাসপেক্ট। ওরকম আমাদের এটা গভর্নমেন্ট প্রজেক্ট হবে, তখন বিশাল ধরনের আমাদের লাগবে। আমাদের কোম্পানিটা ইজ লাইক জাস্ট স্টার্টেড, তো এখন যদি আমরা ওয়ান স্টেপ অ্যাট আ টাইম করে যাই, আমাদের আলটিমেট গোল, আমরা যখন এটা শেষ করে ফেলবো, আমরা কিন্তু এখানে বসে থাকবো না, হার্ডওয়্যার দিয়ে আমরা বসে থাকবো না, আমাদের তখন এটাকে আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো এখান থেকে আমরা যে ডেটাটা পাবো, ওই ডেটাটা নিয়ে আমাদের ডিসিশন মেকিং অনেক ইমপ্রুভ হবে। তারপর আস্তে আস্তে করে আমরা উই উইল গো টু দ্য পয়েন্ট যে প্রত্যেকটা বাসায়, অ্যান্ড টু বি অনেস্ট, যদি আমরা সোর্সটাকে ঠিক করি না, তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম ওখানে সমাধান হয়ে যায়। আপনাদের যেটাকে বলে SWOT অ্যানালাইসিস, স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট, আপনারা কি আপনাদের থ্রেট না বলে চ্যালেঞ্জ বলি, চ্যালেঞ্জ ফ্যাক্টরগুলো দেখতে পান? কারণ আপনারা যেই মার্কেটটা দখল করতে যাচ্ছেন সেটা অলরেডি মাল্টিন্যাশনাল কোম্পানির দখলে, আমরা যতদূর জানি, দে সেল দ্য প্রোডাক্ট। অ্যাকচুয়ালি আমরা ওয়াটার পিউরিফাই করে খাই এবং এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে তারা। সো এরকম একটা সিচুয়েশনে আপনারা অনেক বড় একটা রাইভালরিজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে না? সেক্ষেত্রে এই ধরনের প্রজেক্ট ভবিষ্যতে আদৌ আলোর মুখ দেখবে কিনা বাংলাদেশের সবকিছু মিলিয়ে, ব্যুরোক্রেসি সবকিছু মিলিয়ে? চ্যালেঞ্জ আছে, এটা একটা ওয়াটার ইকোনমি করবেন আপনি, ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, তাও আবার বাংলাদেশের মতন জায়গায়। অন্যান্য, এটা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হতো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আর এখানে আমরা, এটা কিন্তু ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার ডিপ্লয় করা হচ্ছে বাংলাদেশে, nowhere else has it been done, and these are devices that you use in like outer space, Mars এর রোভার্স ওসব জায়গায় আমরা ব্যবহার করি। ওইটাকে আমরা কাস্টমাইজ করে যে পানিতে লাগাতে পারি, তাও বাংলাদেশের মতন, যারা আমাদেরকে জিনিসটা দিচ্ছিল তারাও অবাক হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি, তারপর মানুষকে বুঝানো, এটা অনেক ধরনের স্ট্রাগল আছে। একটা ইউ হ্যাভ ব্রট এ ডিভাইস, এখন এটা মানুষকে যে বুঝাতে হবে, ওয়াটার ইকোনমি আর্কিটেকচারটা ক্রিয়েট করতে হবে, এটা ওভারনাইট না, ইটস আ ভেরি লং প্রসেস। আর হ্যাঁ, দের উইল বি মেনি চ্যালেঞ্জেস, বাট ভবিষ্যতে ওই দিকে যেতেই হবে আমাদের।
সো সামওয়ান হ্যাজ টু গো অ্যান্ড দেন বলে না মাটি খেটে উঠতে হবে, আমাদের ওটা করতে হবে এখন। যে প্রজেক্টটা নিয়ে আপনারা কাজ করছেন হাইড্রোকো প্লাস এবং ফোর্বস ম্যাগাজিনেও 30 আন্ডার 30 এখানে আপনাকে সম্মানিত করা হয়েছে, এই ব্যাপারটা নিয়ে একটু জানবো, তারপরে আমরা আসতে চাই যে কি এক্সপেকটেশন আপনাদের বা গোল কি এই প্রজেক্টটা নিয়ে। জি, আই থিঙ্ক ফোর্বস 30 আন্ডার 30 এখানে যেটা মূলত দেখছে যে এই কোভিড প্যান্ডেমিক চ্যালেঞ্জের মধ্যে আমাদের যে ইউথদের যে চেষ্টা টু ডু সামথিং টু ওয়ার্ক উইথ ওয়ার্ক ফর দ্য কমিউনিটি অ্যান্ড ইনোভেশনটাকে ওই টেকনোলজি ইউজ করে লকডাউনের মধ্যে যে মানুষের একটা চেষ্টা কিছু করার, এই জিনিসটাকে আই থিঙ্ক প্রাইমারিলি ইজ হোয়াট দে কাইন্ড অফ লাইক গিভ দ্য রেকগনিশন ফর এজ ওয়েল। So and also this whole concept একটা ওয়াটার ইকোনমি, ওয়াটার আর্কিটেকচার তৈরি করা বাংলাদেশের মতন একটা জায়গায় যেখানে ইটস আনহার্ড অফ ইন এনিওয়্যার এলস ইন দ্য এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড। সো এই জিনিসটা যে এখান থেকে স্টার্ট হয়েছে, দে সি দ্য পোটেনশিয়াল। সো উই আর গ্রেটফুল ফর দ্য রেকগনিশন, বাট উই শুডন্ট লেট ইট ডিফাইন আস। ফোর্বসে এসছি বলে যে আমার কাজটা করতে হবে তাইলে কিন্তু হবে না। আর আমরা যখন কাজটা শুরু করি, আমরা যে ফোর্বসে আসবো তখন আমরা জানতামও না, উই হ্যাড কোনো ইনক্লিং একটা আইডিয়াও ছিল না যে দিস ইজ সামথিং উই উইল গেট আউট অফ ইট। আমরা তখন জানতাম না আমাদের সাকসেস হবে নাকি না। আমরা যখন প্রথমে ডিভাইসটা নিতে যাই, বিভিন্ন চ্যালেঞ্জ, যে জায়গায় বসাতে চাচ্ছিলাম ওই জায়গায় বসানো যাচ্ছে না। তারপর আমরা গেলাম ম্যানহোলের নিচে, ম্যানহোলে এই এত দামি একটা ডিভাইস আপনি বসাবেন, ইটস ভেরি এক্সপেন্সিভ। আর এটার মধ্যে আমাদের টিউশন ফিজও গেছে, আমরা অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে এটার পিছে ফান্ডিংটা করেছি যে এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা পাচ্ছি। কত এক্সপেন্সিভ ছিল এটা? ইট ইজ ইন দ্য ল্যাক্স ওভার, লাইক ইউ নো ইটস এক্সপেন্সিভ। আপনার 1 বছরের টিউশন ফিস বিদেশে পড়তে গেলে যেটা লাগে একটা ডিভাইসের পিছে, এরকম একটা ডিভাইস। আর প্রথমে যখন আমরা করছিলাম আমাদের তো ওরকম স্কিল সেটও নেই। আমরা ডিভাইসটা তো ফর এক্সাম্পল নতুন একটা গাড়ি আপনি যদি চালাতে চান আপনার একটা লাগে, আর এটা একদমই টোটালি একটা নতুন জিনিস। আমরা পানির নিচে লাগাবো, পৃথিবীর কোথাও হয় নাই না, এটা ফার্স্ট টাইম আমাদের পানিতে এটার ইউজটা হয়নি, এটা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। মানে এই রকম ওয়াটার ইকোনমি পৃথিবীর কোথাও নেই। আপনারা যেটা চিন্তা করেছেন ইজ টোটালি ইউনিক। এটা যাচ্ছে এখন, ওয়াটার ইকোনমি ওইদিকে যাচ্ছে, আর বাংলাদেশে এটা আমরা ফার্স্ট করলাম। হ্যাঁ, ডিভাইস পানির পারপাসে বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে, বাট এই কনসেপ্টে ইউজ হয়নি যে আমরা হাউসহোল্ডকে এভাবে হেল্প করব, এই কনসেপ্টে কিন্তু জিনিসটা ইউজ হয়নি। সেগুলো অন্যান্য পারপাসে আরও বেশি হাইটেক জিনিসে ইউজড। তো এই জিনিসটা যখন আমরা দিলাম, আর আমরা ম্যানহোলের নিচে মানুষ এমনি যায় না, ওখানে যে এত দামি আমাদের সব মানে ইনভেস্টমেন্ট এখানে, আর যদি না হয় ওখানে শেষ, তারপর কি করব আমরা কিন্তু জানি না। তারপর আমরা কিভাবে পে অফ করব, উই হ্যাভ নো আইডিয়া। আর আগে প্যারেন্টস প্রথমে লাইক আমাদের প্যারেন্টস আমাদের সেফটি এনশিওর করতে চায়, তো যখনই দেখে আমরা কিছু করবো এটা একটু মনে হয় না রিস্কি তো না, মানে এটা তোমার পড়াশোনায় করা উচিত, এটা করে কি লাভ হবে, চিন্তা তো থাকে মা বাবার, স্বাভাবিক। পড়াশোনা করে বড় করছে, ওনারা যদি দেখে এটা হবে না, লাস্টে যে বিশাল বড় একটা প্রবলেমে পড়বো, তো তখন কিন্তু জিনিসটা একটু মনে হয় যে একটু পাগলামি মনে হয়। এই কনসেপ্ট তো শুনিও নেই, পড়াশোনার ক্ষতি হচ্ছে, আগে তো আমাদের মা বাবা দেখে পড়াশোনার ক্ষতি হচ্ছে। সো এই জিনিসটা আমার মা আবার অনেক সাপোর্টিভ ছিল। হ্যাঁ, ওনারও একটু ডাউট ছিল যে আসলে কি এটা হবে নাকি, কি করতে যাচ্ছে। হ্যাঁ, মাত্র সার্জারি থেকে উঠে আসলো, এখন আবার এরকম একটা কাজ করবে, ওর পরীক্ষার কি হবে, চিন্তা কিন্তু থাকে। সো আবার আমি ছেড়ে এসছি আমার জব ছেড়ে এখানে কাজে নামছি, আমার পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়া, এতগুলা জিনিস আমি রেখে, একটা সিকিউরড ফিউচার রেখে আমি এখানে এসছি। হ্যাঁ, আর ওখানে মেশিনটার কাজ করবে নাকি না আমরা কিন্তু জানতাম না। ওখানে আমরা যে সিভিল করে মাটি খুঁড়ে আমাদের ওখানে যেতে হবে, 3 দিন তো আমার ভাই মনে হয় রাস্তায় ঘুমিয়েছিল ওই ম্যানহোলের পাশে, যে জিনিসটা কাজ করছে না। যখন এটা কাজ করা শুরু করলো তখন ওদের কিন্তু, ওরা প্রথমে তো একদম হার্ট ব্রোকেন ছিল, মানে ডিফিটেড, যে কি হলো এটা জানি না, সব তো এখানে শেষ। আর ও প্রথম থেকেই বলতো যে এটা সাকসেসফুল হবে না কি না আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি, এটা নাও হতে পারে, তখন আমি কি করব। সো আমরা কখনো এটা চিন্তা করে করিনি কাজটা যে সাকসেসফুল হবে and then আমরা অনেক কভারেজ পাবো মিডিয়াতে, এই কনসেপ্ট। এটা ওর এই রকম একটা টার্গেটেড থাকার পেছনে এটা ওর অ্যাসাইনমেন্ট ছিল, একাডেমিক অ্যাসাইনমেন্ট না, ওটা নিজের তার ব্রেন চাইল্ড। কেন করেছে ও? যে ছোটবেলা থেকে সে দেখলো, আর ক্রিয়েটিভ আছে ওর আবার পড়াশোনা আর জিনিসটা অনেক অস্থির বাচ্চা ছিল, তো একটা জিনিস নিয়ে তার একটু থাকে না, একটু আমরা অ্যাড্রেনালিন রাশ লাগে, তো দিস ওয়াজ সামথিং লাইক অন দ্যাট সাইড। আমি তো পড়াশোনা করছি, এখানে তো অনেক ইন্টেলিজেন্ট মানুষ, তো ঠিক আছে ওদের সাথে পড়াশোনায় সবসময় যে টপ অফ দ্য টপেই থাকবো,
না, বাট লেট মি ডু সামথিং ক্রিয়েটিভ ইউজফুল। পড়াশোনায় শুধু সীমিত থাকলো, রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই, আমি ট্রাই করে দেখি, আমি এটা ট্রাই করে দেখি। তো ওর মধ্যে অনেক একটা চেষ্টা ছিল, অ্যান্ড শুধু তা না, ওর একটা বিলিফ ছিল, ফেথ ছিল, আর অনেক কনভিন্সিং হতে হয়। একটা ইয়াং, সে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটও করেনি, কাউকে যে কনভিন্স করা দিস ইজ মাই ভিশন, দিস ইজ হাউ ইট উইল বেনিফিট, এটা কিন্তু ছোট ব্যাপার না। ভয়ঙ্কর কঠিন ব্যাপার। ভয়ঙ্কর রকমের কমিউনিকেশন স্কিল থাকতে হয় এটার জি, জন্য। জি। এবং আপনার জায়গা থেকে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে খুব সিকিউরড ফিউচার অ্যান্ড ক্যারিয়ার রেখে কি জি। আপনি এটার জন্য একেবারে চলে এলেন নাকি জি, আমি আপাতত আছেন মূলত বাংলাদেশে? এসেছিলাম লিঙ্গুইং এর জন্য। তারপর লিঙ্গুইং করতে গিয়ে আমার ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য হাইড্রোকোশাতে জয়েন করা। বাট লিঙ্গুইংটা হচ্ছে পার্সোনালি আমি যখন জব করছিলাম, আমি দেখছিলাম যে আমি যেমন বললাম যে একা থাকলে অনেক লেসেন্স শেখা হয়, মানুষকে অন্য ধরনের একটা লাইফের প্রতি অ্যাপ্রিসিয়েশন আসে। তো প্রথমে যখন ইউনিভার্সিটিতে ছিলাম, শহরে যেতাম, তখন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট দেখলে আমার খুব ইচ্ছা হতো। সুটসে দেখেছি না, বিশাল বড় গ্ল্যামারাস অফিস থাকে, কর্পোরেট একটা লাইফ থাকে, অন্য ধরনের একটা সাকসেসের একটা মিনিং থাকে। তো তখন ওই ভিশন নিয়ে আমি চাকরিতে যাই। যখন আমার ক্যাপিটাল মার্কেটসে চাকরি পেলাম, আমার বিশ্বাসই হয়নি। আমি স্টুডেন্ট হিসাবে যখন যেতাম, ব্যাংকের খুব সুন্দর সুন্দর বিল্ডিং দেখে আমরা ফ্রেন্ডরা ডিসকাস করতাম, তোমার কি মনে হয় আমরা এখানে চাকরি পাবো? আমার ফ্রেন্ড বলতো যে অবশ্যই পাবে, চেষ্টা করলে অবশ্যই পাবে। তো তখন বলে দেখা যাক, বাট নিজের কাছে মনে হতো মেবি না, এখানে তো কেউ পরিচিত কেউ নেই, এরকম জায়গায় রেফারেন্স ছাড়া তো অনেক ডিফিকাল্ট, কিভাবে কি হবে হু নোজ। বাট চেষ্টা করে গেছি, অ্যান্ড দেন লাক ক্লিকড অ্যাজ ওয়েল। আই থিঙ্ক হার্ডওয়ার্ক করতে করতে, ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে একটা জায়গায় লাক ক্লিক করে। তো তখন যখন ওখানে জব হলো, তখন আর কি একটা থাকে না যে এখন তো পেয়ে গেছে, ডাউনটাউনে একটা বাসাও ভাড়া নিলাম। হোয়াটস নেক্সট? হ্যাঁ, হোয়াটস নেক্সট, খুব সুন্দর, মানে বারান্দায় গেলে খুব সুন্দর একটা ভিউ থাকতো আপনার, একদম বড় বড় ব্যাংক, বড় বড় ইনস্টিটিউশন সব। দিস ইজ লাইক দ্য ওয়াল স্ট্রিট অফ ক্যানাডা, লাইক উই কল ইট বে স্ট্রিট। ওই জায়গায় টরন্টো স্টক এক্সচেঞ্জের পাশে আমি সকালবেলায় হেঁটে যাই, ওখানে সবার সাথে অল দ্য কোম্পানি, সো গ্ল্যামারাস অ্যান্ড সো নাইস। অনেক সাকসেসফুল মনে হয় নিজেকে। পরে দেখলাম দ্যাটস নট ইট, তখন মনে হলো যে আস্তে আস্তে স্যাটিসফ্যাকশনটা কমে আসে। তখন আমার মনে হলো যে দেয়ার ইজ মোর টু লাইফ, এটা তো অ্যাচিভ করে গেছি, মিনিংফুল তো না আমার এই কাজে। আমি আলটিমেটলি দেখছি না যে মানুষকে কিভাবে এটা, বা পার্সোনালি স্যাটিসফ্যাকশনটা আসছে না। ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশন ওয়াজ দেয়ার, তারপর হোয়াটস নেক্সট, আই ওয়ান্টেড গ্রোথ। আমি দেখছিলাম আমার গ্রোথটা এক জায়গায় মনে হচ্ছিল থেমে গেছে। ফাইন্যান্সিয়াল জিনিসের জন্য গ্রোথটাকে আমি সীমিত করে রাখবো, এখনই ইয়াং আমি, আই শুড টেক ট্রাই মোর থিংস, এখনই রিস্ক নেওয়ার সময়, সো আই শুড ট্রাই ডিফারেন্ট থিংস। আর আমি দেখলাম ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ান অফ দ্য ইস্যুস দ্যাট পিপল স্ট্রাগল উইথ। আমি যখন আমরা কানাডায় ছিলাম, অনেক এডুকেটেড ডক্টরস, ইঞ্জিনিয়ার্সরা ট্যাক্সি চালায়, হ্যাঁ, বা অথবা ওরা কোনো কফি শপে কাজ করে। নতুন যখন আসে, ওনারা আসে ওনাদের ফ্যামিলিকে যেন উঠাতে পারে একটা দেশে, কিন্তু ওনারা নিজেরা যে কি স্যাক্রিফাইস করে, যে ভ্যালিউটা নিজের দেশে পাচ্ছে, ওটা কিন্তু সেমভাবে ট্রান্সফার হচ্ছে না বিদেশে। তো এসব স্ট্রাগলস দেখে ওদের স্কিলটা তাহলে টোটালি ওয়েস্ট হয়ে গেল না, ভ্যালিউ দেওয়া হলো না। আর ওনারা যে জব করছে, একটা ডক্টর, একটা ইঞ্জিনিয়ার এসে যখন ট্যাক্সি চালায়, বা ইউ সি দেম ডু ডিফারেন্ট জবস, তখন কিন্তু নিজের মধ্যে আসে যে আমি পড়াশোনা করেছি এই দেশে, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, আমাকে এই দেশ ভ্যালিউ দিচ্ছে, ওনাদের দিচ্ছে না। এটা যদি ডক্টর ইঞ্জিনিয়ারদের হয় আমাদের দেশে, তাহলে লেবার ওরিয়েন্টেড দেশে তাদের কি অবস্থা হতে পারে? তারা যে বিদেশে যাচ্ছে বিভিন্ন কাজের খোঁজে, এটা তো ফ্যামিলিকে চালানোর জন্যই যাচ্ছে, এত রিস্ক নিয়ে, তারপর ওখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করে। যদি ফেরত আসতে চায়, আসতে পারে না, ডকুমেন্টেশনের অনেক সময় সমস্যা হয়, বা হেলথ প্রবলেম হলে কমিউনিকেট করতে পারে না, হিউম্যান রাইটস নিয়ে কমিউনিকেট করতে পারে না। আর ওখানে যে প্রথমে যে ওনারা বেসিক কমিউনিকেশন করবে সেটাও জানে না। তো সেটা আমরা কিভাবে আমাদের দেশের মানুষকে দিয়ে এম্পাওয়ার করতে পারি? তো আই থিঙ্ক মাই পারপাস ওয়াজ টু এম্পাওয়ার আদার্স। আমি আমার নিজের টিমের মধ্যেও করতাম, যখন কোনো ধরনের ট্রেনিংয়ে যেতাম বা কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতাম, আমি আমার টিমদেরকে বলতাম চলো এখানে গেলে তুমি এটা শিখতে পারবে। সো তখন দেখলাম যে আমার মনে হয় দিস পিপল আর কেপেবল, আই শুড ডু সামথিং যেখানে মানুষদের একটা আরও বড় গ্যাপ আছে, ওটাকে কিভাবে ব্রিজ করা যায়। সেই উদ্দেশ্যে লিঙ্গুইংয়ের সাথে কাজ করা, যে আমি যদি ফার্স্টে আমাদের কমিউনিকেশন বেসিক স্কিলটা দিতে পারি আমাদের দেশের মানুষদেরকে, তাহলে আমাদের শ্রমিকরা দে ক্যান আর্ন বেটার ওয়েজেস কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। ওরা ল্যাঙ্গুয়েজের জন্যই মাঝে মধ্যে বেশি
মেজরিটি লাইক ইন্ডিয়ান লেবার উড গেট পেড মোর বিকজ অফ দ্যার ল্যাঙ্গুয়েজ স্কিলস। আমাদের দেশের মানুষ কেন পিছিয়ে থাকবে? আমাদের এখানে লেবার ওরিয়েন্টেড কান্ট্রি, আর আমাদের এখানে মানুষ যারা মানে এভরিডে বেসিক কাজ করে, আপনি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে যান যারা ওয়ার্কার, ওনারা কিন্তু এডুকেশন নেই, কিন্তু একটা ইচ্ছা থাকতে হয় যে আমি কাজ করব, আমি আমার ফ্যামিলিকে চালাবো। এডুকেশন না থাকলেও আপনি চালাতে পারেন। তো ওরকম মানুষদেরকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি তাহলে তো আমাদের দেশ ওভারঅল বেনিফিট করবে। সো আই থিঙ্ক ইট কেম ইভেন from that aspect. So even when I was leaving the job, আমাকে জিজ্ঞেস করছিল আর ইউ শিওর? টু বি অনেস্ট আমি শিওর ছিলাম না, মানে আমার নিজেরই ডাউট হচ্ছিল তখন। লাইক আই নো দ্যাট I should end this journey here. ডেফিনেটলি আমরা নিজেরাও অনেক বেশি সন্দিহান, তবে আমরা অনেক বেশি আশাবাদী। আমাদের এই রাঙা সকালের সবচাইতে ভালো লাগার জায়গাটা হচ্ছে এটাই যে আমরা এখানে বিচিত্র ধরনের মানুষ পাই, বিভিন্ন কমিউনিটি থেকে তারা উঠে আসে, এবং আমাদের খুব ভালো লাগে যখন কোনো ইয়ুথ এবং তরুণ সে এসে পুরো দেশটাকে নিয়ে চিন্তা করছে, এবং আপনাদের মতো জায়গাটা থেকে, লাইক আপনার এত বড় একটা কর্পোরেট লাইফ ছিল, সেটাকে আপনি স্যাক্রিফাইস করে আপনি একটা কমিউনিটির জন্য চিন্তা করছেন, এবং সেই কমিউনিটি জায়গাটায় অনেক বড় একটা ইকোনমিও লুকিয়ে আছে। কিন্তু বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মতো জায়গাতে আমরা জানি যেখানে রেড টেপিজম একটা অনেক বড় ফ্যাক্ট, সেই জায়গাটিতে এত বড় চ্যালেঞ্জ নিয়ে এটাকে নিয়ে ফাইট করা। হ্যাঁ, হয়তো আপনাদের লাইফ মানে আপনাদের জীবন দশায় আপনারা হয়তো খুব সাফল্য দেখতে পারবেন না, বাট আমরা চাই আপনারা সাফল্য দেখেন। কিন্তু এই যে শুরুটা করলেন, এই শুরুটাই তো কাউকে না কাউকে করতে হবে, এবং সেই জায়গাটার জন্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ, স্পেশালি আপনাকে থ্যাঙ্কস যে আজকে সকালটাকে সুন্দর করে দেওয়ার Thank you জন্য। so much. অনেক ভালো থাকবেন।